ডিএ না দেওয়ার জন্য বড় বিপদে পড়ে গেল রাজ্য সরকার। খুব বড় একটা বিপদে পড়ে গেল। এই বিস্ফোরক তথ্য ফাঁস করলেন মলয় মুখোপাধ্যায়। তিনি কি বলছেন এই ডিএ না দেওয়ার জন্য রাজ্য সরকার যে এত বড় একটা বিপদে পড়ে গেল? মলয় মুখোপাধ্যায় কি বলছে তার নিজের বক্তব্য আপনারা প্রথমে শুনুন, তারপরে নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখছেন অসীম টিভি, প্রথমে দেখুন। আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে, এবং দেখা গেল যে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে, অথচ 25 জুনই সেটা প্রকাশ করে দিয়েছে। অভিরূপ সরকার এসে সেই 15% বাড়ি ভাড়া ভাতাকে 12% করে দিয়েছে। অর্থাৎ এই যে এই সরকারকে মানে তাবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন, তিনি যে একজন অর্থনীতিবিদ সেই ভাষাটাই তিনি ভুলে গেছেন। আমাদের যে আইনজীবী মাননীয় ফিরদৌস শামীম 26 তারিখ রাত 12টার পরে মেল করেছে যে 27 তারিখটা স্মরণ করিয়ে দিতে চাইছে যে আজকে কিন্তু লাস্ট ডেট। আজকে যদি আপনারা ডিএর অর্ডার না বার করেন তাহলে কিন্তু এই যে পিটিশনটায় আপনাদের কন্টেম্প্ট অফ কোর্ট বলে গণ্য হবে, এবং এইটাই নোটিশ হিসাবে পরবর্তীকালে সুপ্রিম কোর্টে দিয়ে আমরা আদালত অবমাননার মামলা করব। অর্থাৎ নোটিশ অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে, মেলে দেওয়া হয়েছে। আগামীকাল আমি নিজে গিয়ে হার্ড কপি নবান্নে গিয়ে চিফ সেক্রেটারি এবং ফিনান্স সেক্রেটারির ঘরে গিয়ে আমি জমা দিয়ে আসবো, কারণ ওটা আমাদের সুপ্রিম কোর্টে প্রয়োজন আছে। কিভাবে যে ল পাস করেছে ভগবান জানে। একটা ল পাস আইনজীবী যদি হয় তার এই ধরনের আচরণ হতে পারে কোনো সময়? হ্যাঁ, তার বিচার বুদ্ধি বিবেক কিছু নেই। একটা গ্র্যাজুয়েশন বা 12 ক্লাস না পাস করলে তো লয়ে ভর্তি হওয়া যায় না। এতটা পথ যদি সে অতিক্রম করে আসার পর এই ধরনের ঘটনা ঘটায়, তাহলে শিক্ষা দীক্ষার যে মানটাও কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটাও তো চিন্তার ব্যাপার। এবং ওর নামে তো নাকি জামিন অযোগ্য ধারায়ও মামলা আছে, তাও তো পুলিশ কিছু করেনি। তা পুলিশ কেন করেনি? পুলিশ করেনি এই কারণেই করেনি, কারণ ওর মাথায় দাদাদের হাত আছে। সেটা কি বেরোবে? এখন শুধু বেরোনো উচিত যে ওখান থেকে যে কালেকশন হতোই, এর মধ্যে কোনো কিন্তু নেই। কলেজই তো বলেছে আমরা সোশ্যাল করার জন্য 3 লক্ষ টাকা দিয়েছি, ওরা আরও 3 লক্ষ 4 লক্ষ টাকা উঠিয়েছে। 6-7 লক্ষ টাকার হিসাব কোথায়? হিসাব কি থাকে? তাহলে এই যে দাদাদের হাত থাকে বলেই স্বাভাবিক নিয়মে শাসক দল, দেখো প্রথমত হচ্ছে শাসক দল এবং শাসক দলের নেতাদের মাথায় যদি হাত থাকে তাহলে সে তো বেপরোয়া হয়ে উঠবে। সেটাই হয়েছে আজকে, আর সেই কারণেই আজকে দলেরও ভুগতে হবে। পাপ তো বাপকে ছাড়ে না। আজ দেখো ব্যাপারটা আমি বলছি, এটা যদি একটা নির্দিষ্ট কোনো ঘরে দুজন পরিচিতি তাকে ভুলিয়ে ভালিয়ে কারো ঘরে নিয়ে যেয়ে এই ধরনের ঘটনা ঘটাতো, তাহলে তো তার বাবা মাও জানতে পারবে না, পাড়া প্রতিবেশীও জানতে পারবে না, পুলিশ কিভাবে জানবে? কল্যাণবাবু বলেছে একদম যে মিথ্যে তা তো না, কিন্তু কল্যাণবাবুর তো বোঝা উচিত ওইটা একটা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে ওখানে সিকিউরিটি আছে, ওখানে সিসিটিভি আছে, তারপরে আশেপাশে বাড়ি আছে, অনেক ছাত্রছাত্রীরা সেই সময়ও ছিল বলে শুনছি। তাহলে এতটা সাহস ছেলেটার হবে কিভাবে? সেইটা তো তার বলে দেওয়া উচিত। মাননীয় অভিরূপ সরকার যে চেয়ারম্যান ছিল, তিনি এই পে কমিশনের সুপারিশটা সরকারের কাছে জমা দিয়েছে। এখন সরকার সেটা প্রকাশ করেনি, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে এই ঘটনাটা মুখ্যমন্ত্রী কেন 15 সালের 27 নভেম্বর বেতন কমিশন বসিয়ে মাননীয় অভিরূপ সরকারকে চেয়ারম্যান করেছিল, সেটা আমরা কিন্তু তখনই বলেছিলাম যে 16তে বিধানসভা ইলেকশন, অতএব এটা প্রকাশ পেতে পেতে কবে হবে সেটা আমাদের ধারণার বাইরে। এবং সেটাই দেখলাম যে প্রায় 4.5 বছর পরে সেপ্টেম্বর মাসে 19-এ তিনি বেতন কমিশনের রিপোর্ট নাকি জমা দিয়েছে, কারণ মুখ্যমন্ত্রী বলেছে জমা দিয়েছে, কিন্তু আমরা তার
সেই কপি পাইনি এবং 20 সালে 1/1/20 থেকে নয়া বেতনটা শুরু হলো উইদাউট মানে ডিএতে। সেটা নিয়ে আমরা মারাত্মক সোচ্চার হয়েছি যে ডিএ ছাড়া বেতন কমিশন। কিন্তু এই যে একটি সংগঠন আরটিআই করেছে, আরটিআইতেও রিপোর্ট দিচ্ছিল না, তারপরে আদালতে যেতে হয়েছে, আদালত বাধ্য করেছে সরকারকে ওটা প্রকাশ করতে এবং দেখা গেল যে 1 জুলাইয়ের মধ্যে প্রকাশ করার কথা বলেছে, অথচ 25শে জুনই সেটা প্রকাশ করে দিয়েছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, ওটা যখন প্রকাশ পেয়েছে আমরা অবাক হয়ে গেলাম। কেন অবাক হয়ে গেলাম? মাননীয় অভিরূপ সরকার কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরি করে, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে তিনি নাকি প্রফেসর ছিলেন। সেখানে এই যে সম্পূর্ণভাবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বেতন পেতেন, সব ধরনের ভাতা পেতেন, যার মধ্যে এই মহার্ঘ ভাতাও ছিলেন। এখন তিনি অবসর নিয়েছেন, এই অবসরের বেসিকের উপর এখনও তিনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছেন। ডিএ নাম নেই, ডিয়ারনেস স্লিপ পাচ্ছেন। অথচ তিনি সরকারকে সরাসরি বলছে যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে রাজ্য সরকারের যে ডিএ দিতে হবে এর কোনো মানে মান্যতা আমি খুঁজে পাইনি, মানে মান্যতা দেয়নি। সরকার সেটাকে গ্রহণ করেছে, ওর কথাটাকেই সরকার গ্রহণ করেছে। আবার শুধু তাই নয়, দেখুন ব্যাপারটা হলো কংগ্রেস আমলে তখনও আমি চাকরি পাইনি, তখন 10% বাড়ি ভাড়া ভাতা ছিল। বামফ্রন্ট সরকার আসার পর 10% বাড়ি ভাড়া ভাতাটা হয়ে গেল 15%। এই অভিরূপ সরকার এসে সেই 15% বাড়ি ভাড়া ভাতাকে 12% করে দিয়েছে। অর্থাৎ এই যে এই সরকারকে মানে তাবেদারি করতে করতে এমন জায়গায় তিনি নিয়ে এসছেন, তিনি যে একজন অর্থনীতিবিদ সেই ভাষাটাই তিনি ভুলে গেছেন। কারণ কি, এই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএ দেওয়ার কথা বলেনি ঠিকই, কিন্তু এই তিনি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আমাদেরকে বেতন বাড়াতে বাধ্য হয়েছেন। কারণ অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে যেমন ডিএও দেওয়া হয়, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ভাতা সে বেতনও বাড়ানো হয়। কারণ হচ্ছে, এবং উদাহরণস্বরূপ বলবো, যেমন 2.5657 গুণিত কেন্দ্রীয় সরকার, অন্যান্য রাজ্য সরকারের বেতন বৃদ্ধি হয়েছে, আমাদেরকেও কিন্তু ওই 2.57 গুণিতক বেতন বৃদ্ধি করতে হয়েছে। অর্থাৎ অভিরূপবাবু যে কেন এটা করলো, কারণ মানে ভাবতে অবাক লাগে এই কারণে যে বিগত যত কটা বেতন কমিশন হয়েছে সবাই কিন্তু সুপারিশ করেছে যে প্রতিটি রাজ্য সরকার এমনকি কেন্দ্রীয় সরকার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে থাকেন। আমরাও সুপারিশ করছি সরকারের কাছে যে এই রাজ্যের সরকারি কর্মচারীদেরও বছরে 2 কিস্তি দিয়ে দেওয়া হোক। সুপারিশ তারা করেছে, সরকার মানেনি আলাদা ব্যাপার। সরকার কবে মানলো? এটা 5ম বেতন কমিশনেরটা মানল। সেখানে ওই একই বার্তা ছিল যে আমরা সুপারিশ করছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বছরে 2 কিস্তি দিয়ে দিক এবং 1 জুলাই 2008 থেকে ডিএটা দেওয়া হোক অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এবং সেটা রাজ্য সরকার দিল। একটা সময় সুপারিশ মেনে নিয়ে রোপাতে লেখার পরেও যখন তারা বন্ধ করে দিল, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা বন্ধ করে দিল, ইচ্ছে অনুসারে দিতে আরম্ভ করলো, তখনই আমরা কেসটা করেছি এবং সেই নথিপত্র আমরা দেখিয়েছি, পে কমিশনের রিপোর্ট দেখিয়েছি, রোপা দেখিয়েছি, বিভিন্ন রাজ্যে সব যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দিয়ে দেওয়া হয় তা দেখিয়েছি। এমনকি এই যে পে কমিশনের রিপোর্ট। তো এনার কথা হিসেবে আমি যেটা বুঝতে পারলাম যে ডিএটা দিচ্ছে না এই রাজ্য সরকার। এই ডিএর জন্য কিন্তু অনেক মানুষ একটা চাকরি করছে, তো চাকরির মধ্যে ডিএ পাচ্ছে না। এটা একটা বড় বিপদ বলতে পারেন যে হ্যাঁ আমি কাজ করছি এখানে ডিএ পাচ্ছি না। আর রাজ্য সরকার ডিএ যখন অ্যানাউন্স করছে যে হ্যাঁ দেবো, তো কবে দেবে ডিএ? এই ডিএটা দেবে কবে? 25% ডিএ দেওয়ার কথা তো আদালতে বলে দিয়েছে, সেটা তো রায় দিয়ে দিয়েছে। তো এই ডিএর জন্য যে মুখ্যমন্ত্রী 7,000 কোটি টাকারও বেশি লোন নিচ্ছে, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো
আপনাদের এটা খবর আছে তো যে ডিএ দেওয়ার জন্য, আপনাদের ডিএ মেটানোর জন্য লোন নিতে হচ্ছে? এর মানে বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রীর কাছে ডিএ দেওয়ার মতো পর্যন্ত টাকা নেই। রিজার্ভে যে টাকাটা থাকে সেটা নেই তার কাছে। তাকে দেওয়ার জন্য লোন আইএমএফ এর কাছ থেকে লোন নিতে হচ্ছে, আরবিআই এর কাছ থেকে লোন নিতে হচ্ছে। মানে বুঝতে পারছেন যে লোন নিয়ে আপনাদেরকে দিয়ে দিতে হচ্ছে। তার মানে রাজ্য প্রত্যেকটা জনপ্রতি একজন মানুষের পিছু কতটা করে একটা লোন বরাবর করছেন, মানে বয়ে নিতে হবে একটা একটা মানুষ। কারণ লোন যদি নেয় রাজ্য সরকার, তাহলে লোন তো মমতা ব্যানার্জি বা তার টিএমসি পার্টি একা গিয়ে লোনটা পরিশোধ করবে না। তাকে নিশ্চয়ই পরিশোধ করার জন্য পাবলিকের কাছ থেকে টাকাটা তুলতে হবে, ট্যাক্স, আমাদের দেওয়া ট্যাক্সের থেকে এই টাকাটা যাবে দিয়ে ওখানে যে লোন পরিশোধের জন্য। তো বুঝতে পারছেন যে জনপ্রতি মানুষের কাছ থেকে টাকাগুলো নেওয়া হবে। লোনটা নিচ্ছে, লোন নিয়ে কাদের ঘাড়ে চাপাচ্ছে এই টাকাগুলো? জনসাধারণের কাছে। তো এইগুলো দিয়ে ডিএ দিবে, 25% ডিএ দেবে। আবার এই ডিএটা বন্ধ করে দিয়েছিল রাজ্য সরকার। এই লক্ষ্মীর ভান্ডার দিতে পারবে। এই এত যে কেস হয় টিএমসির উপরে, তার পিছনে কোটি কোটি টাকার আদালতে যে উকিল রাখবে, যে আইনজীবী রাখবে, তাদেরকে বেতন দেবে। তো এদেরকে দেওয়ার জন্য 15 লাখ টাকা এক একটা কেসের জন্য দেওয়া হয়। হ্যাঁ, কোটি কোটি টাকা তাদের পেছনে শেষ করা হয়, খরচা করা হয়। তো মমতা ব্যানার্জি এগুলো টাকা তো তার নিজের পকেট থেকে নিশ্চয়ই দেন না। আর এরকম তো না তিনি এই টিএমসি পার্টি করছেন যে তার বেতন পায় কোটি কোটি টাকা, যে তাদেরকে ওখান থেকে দেবে। নিশ্চয়ই আপনাদের টাকার থেকেই দেবে, ফান্ডেড, পার্টি ফান্ডেড টাকা থেকে দেবে। পার্টি ফান্ডেড টাকা তার মানে আপনাদেরই টাকা। তো এই টাকা এখানে খরচা করা হচ্ছে কোথায় কোথায়? যেখানে লক্ষ্মীর ভান্ডার দেওয়া হচ্ছে, মানুষের ভোট কিনে নেওয়া হচ্ছে, তো এখানে খরচা করা হচ্ছে। কিন্তু যারা চাকরি করছে তাদের ডিএটা দেওয়া হচ্ছে না। ডিএ বন্ধ করে রাখা হয়েছিল, 4 বছর ডিএ বন্ধ করে রাখা হয়েছিল। তো এটা নিয়ে যারা শিক্ষকরা রয়েছে, যারা চাকরি করে, তারা কেস ফাইল করে যে আমাদের ডিএটা দেন, কেন আটকে রেখেছেন? সব প্রত্যেকটা স্টেটে ডিএ পাওয়া যায়, প্রত্যেকটা স্টেটে ডিএ দেয়। তো আমাদের স্টেটে কেন, ওয়েস্ট বেঙ্গলে কেন ডিএটা দেবে না? তো এর জন্য কেস করা হয়। আর কেসের মধ্যে যখন কোর্ট অর্ডার দেয় যে হ্যাঁ ডিএটা দিতে হবে, তো কেন দেবেন না? তো এখন ডিএ 25%, মানে কিস্তি হিসেবে ডিএ দেওয়ার কথা। প্রথম কিস্তি দেন, তারপরে আর এক কিস্তি দেন, তো এই হিসেবে দিয়ে পরিশোধ করিয়ে দিন। 40,000 কোটি টাকার মতো ডিএ বকেয়া রয়েছে, এটা জানেন তো? তো সেটা তো দিয়ে দিতে পারেন, কিন্তু তার কাছে টাকা নেই। ওর জন্য 7,000 কোটি টাকার লোন নিচ্ছে। বুঝতে পারছেন তো? এই লোন নিয়ে ডিএ পরিশোধ করবে, তবে 25%। আর বাকি টাকাগুলো কি করবে? সামনে তো বিধানসভা ভোট আসছে, সেখানে দেবে নিশ্চয়ই, সেখানে খরচা করবে। এটাই তো হবে পলিটিক্স, এটাই তো। প্রত্যেকটা মানুষকে কিনে নেবে বিধানসভা ভোটের জন্য, আর একবার সিটে বসার জন্য ব্যয়বহুল খরচা করবে এই ওয়েস্ট বেঙ্গলে। তো যেভাবে তাদের হকের টাকা মেরে দিচ্ছে, হকের টাকা দেওয়া হচ্ছে না, তা ওটা দিয়ে অ্যাশ ফুর্তি মজা করা হচ্ছে। তো এই মজাটা কোর্ট আর রাখবে না, তার মজা এখন বন্ধ। তার পিছনে একবারে লেগে পড়েছে যে আপনি মানুষের জনগণের টাকা যেভাবে আপনি মেরে খাচ্ছেন, যেভাবে তাদের হোল্ড করে আটকে রেখেছেন যে হ্যাঁ দাঁড়ান আপনার টাকা পরে দেবো। মানে তার এই পার্টি চায় যে আমি যদি এই পার্টির থেকে চলে যাই, তারপরে অন্য কেউ আসুক, সে দিয়ে এগুলো বকেয়া গুলো মেটাবে, তার ঘাড়ে চাপগুলো ফেলে দিতে যাচ্ছে। আমি তো এটাই বুঝতে পারছি, এটাই তো হবে হয়তো। নাহলে কি, নাহলে এত ঋণ নেওয়ার কি দরকারটা ছিল? সে তো পরিশোধ করতে নিশ্চয়ই পারবে না। এর জন্য তো লোন নেওয়া হচ্ছে, লোনের উপরে লোন, লোনের উপরে লোন নেওয়া হচ্ছে। তো এ নিয়ে আপনাদের কি মতামত রয়েছে? যে যেভাবে টিএমসি পার্টি যেভাবে এই লোন গুলো নিচ্ছে, 25% ডিএ পর্যন্ত দিতে পারছে না, লোন নিয়ে দিতে হচ্ছে, তো এ নিয়ে আপনারা কি বলবেন? নিশ্চয়ই আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান, কারণ আপনাদের কমেন্টস খুবই গুরুত্বপূর্ণ। কারণ কমেন্টস না করলে আমরা জানতে পারবো না যে আপনাদের কি মতামত রয়েছে। আপনারা নিশ্চয়ই কমেন্টস করুন।
আপনারা দেখছেন অসীম টিভি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।